বর্তমানে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন। সেক্ষেত্রে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে লক্ষ্যের সাথে মিল রেখে দেশ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে অনেক শিক্ষার্থীর পছন্দের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সমৃদ্ধ সুযোগ এবং নিরাপদ জীবনযাপন সব মিলিয়ে নিউজিল্যান্ড শিক্ষা এবং অভিজ্ঞতা সমন্বিত একটি ঠিকানা। এছাড়াও পড়াশোনা শেষ করে কাজের সুযোগ এবং স্থায়ীভাবে বসবাসের জন্য সমানভাবে পরিচিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথমআলো.com-এর আয়োজনে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক বিশেষ অনুষ্ঠানে। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন CHS এডুকেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার নাজমুল হাসান রাজু। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভীষণ ভালো আছি। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চাচ্ছে, পার্টিকুলারলি যদি বলি নিউজিল্যান্ডে, আশা করছি আমাদের আজকের কনভারসেশনটি তাদের জন্য সহায়ক হবে। প্রথমেই জেনে নেব যে বাংলাদেশের একজন শিক্ষার্থী বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে নিউজিল্যান্ডকে তার হায়ার এডুকেশনের ডেস্টিনেশন হিসেবে কেন বেছে নেবে? ওয়েল, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য ফার্স্ট কারণ হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা একটা লাইফ চায় যেখানে সেটেল হতে পারবে, স্পাউস নিতে পারবে, বাচ্চাদের একটা পড়াশোনার জায়গা থাকবে। সো এই বেসিক জিনিসগুলা সবার আগে চিন্তা করে। কিছুদিন আগেও মানুষ ক্যানাডাতে যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলেন, বাট এখন ক্যানাডাতে খুব একটা ভালো সুযোগ সুবিধা না থাকার কারণে অনেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে আমরা কোথায় যাবো আসলে। ওই দিক থেকে নিউজিল্যান্ড ওয়েলকামিং স্টুডেন্টদেরকে, রিসেন্টলি আপনি জেনে খুশি হবেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওয়েলকাম করছে ওরা। ওদের পার্ট টাইম জব অলমোস্ট আগে ছিল সব জায়গায় 20 আওয়ার্স করে, ওরা 25 আওয়ার্সে নিয়ে গেছে এবং স্পাউস ফুল টাইম কাজ করতে পারছে। মজার ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডে হচ্ছে মাল্টিকালচারাল, এখানে সব দেশ থেকে লোকজন আসছে এবং কাজের সুযোগ এবং স্কিল লোকজনদের খুব ভ্যালু দিচ্ছে। তো দ্যাটস ওয়াই সবার পছন্দের তালিকায় নিউজিল্যান্ড সবার আগে থাকে। ওকে, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার মান, জনপ্রিয় কোর্সগুলো নিয়ে এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং নিয়ে একটু শুনতে চাই। আমি শুরুতেই যদি বলি র্যাঙ্কিংয়ের কথায়, ওয়ার্ল্ডের টপ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কিউএস র্যাঙ্কিং বা টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের কথা আমি না বললেই নয়। সো এটা ওয়ান অফ দ্য টপ এবং নিউজিল্যান্ডের নাম্বার 1 ইউনিভার্সিটি। ওয়েলিংটন আছে, এছাড়া ম্যাসি ইউনিভার্সিটি আছে, আরও বেশ কিছু এখানকার সকল ইউনিভার্সিটিগুলা এবং কলেজগুলা, কিছু পলিটেকনিকগুলো রয়েছে যেগুলো হচ্ছে রিকগনাইজ এবং গ্লোবাল এডুকেশনের সাথে ম্যাচ করা, এবং এরা বেসিক্যালি যে পড়াশোনাটা কারিকুলামটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। সো নিউজিল্যান্ডে একটা ছেলে পড়াশোনা করলো, ইঞ্জিনিয়ারিং পড়লো, সে আমেরিকা থেকে জব করতে পারবে বা অস্ট্রেলিয়া থেকে জব করতে পারবে এবং অন্য কোনো দেশেও সে মাইগ্রেশন করতে পারবে। এই সুযোগটা রয়েছে। ওকে, আর এটা স্বভাবতই যে দেশের বাইরে যখন কেউ পড়াশোনা করছে তার কিন্তু টার্গেটটা থাকে, আপনি যেটা বলছিলেন যে সেখানেই সেটেল করার। তো নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে বসবাসের জন্য করণীয় কী কী? প্রথমে যেটা করতে হয়, নিউজিল্যান্ডে প্রোগ্রামটা চুজ করার ক্ষেত্রে লাইক ওখানে গ্রিন প্রফেশনাল বলতে একটা লিস্ট রয়েছে, এই লিস্টের সাবজেক্টগুলোকে চুজ করতে হয়। আমি যদি একটু আপনাকে শেয়ার করি, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনের যে আর্কিটেকচার, আইটি সাবজেক্টগুলো রয়েছে, কিছু বিজনেস প্রোগ্রাম রয়েছে, এগ্রিকালচার কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন ফুড প্রসেসিংয়ের কিছু সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোতে যদি যায়, লিস্টটা অনেক লম্বা, আমি জাস্ট ব্রিফ করছি, ইন ডিটেলে যাচ্ছি না। এই লিস্ট অনুযায়ী যদি ওরা সাবজেক্টগুলো চুজ করে, সেক্ষেত্রে ডিরেক্ট ওরা টায়ার 1-এর থ্রুতে পিআর যেতে পারে। আবার যে কোনো প্রোগ্রাম শেষ করে সে হচ্ছে পিএইচডব্লিউ পাচ্ছে আফটার 3 ইয়ার্সের মতো। তো এই টাইমটাতে ভালো একটা জব অফার পেলে সো ওইটার থ্রুতেও সে পিআর পেতে পারে। দুইটা ওয়ে আছে। ওকে, এইটার বাইরে আরেকটা ওয়ে আছে, কিছু স্কিল জব করেও সে ওখানে, যেমন হচ্ছে আপনার, এটা আমি যদি আপনাকে শেয়ার করি, যেমন ওয়েল্ডিংয়ের যারা হচ্ছে পলিটেকনিকে পড়ে সাধারণত, কনস্ট্রাকশনের একটু আমি যদি আপনাকে বলি যে যেমন হচ্ছে কনস্ট্রাকশনে যে কাজগুলো রয়েছে ম্যানেজিয়াল পোস্ট না, ওয়ার্কার লেভেলের, যারা ডিপ্লোমা করেও কাজের সুযোগ আছে, বাট এটা একটু লেন্দি প্রসেস। বাট যদি স্কিল সাবজেক্টগুলোতে যায়, গ্রিন লিস্ট প্রফেশনালের সাবজেক্টগুলো অনুযায়ী, তাদের জন্য একটু ইজিয়ার হয়, স্মুথলি পিআরটা পাওয়া যায়। ওকে, এবার একটু পার্ট টাইম জব নিয়ে শুনবো। আপনি যদিও কিছুটা বলেছেন, ডিউরেশন নিয়ে বলেছেন, তো ইন ডিটেইলে শুনতে চাই যে পার্ট টাইম জবের অপরচুনিটিটা কীরকম এবং সেই সাথে শিক্ষার্থীরা কী কী ধরনের কাজ করতে পারে সেখানে। পার্ট টাইম জব ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সবচেয়ে লুক্রেটিভ
নিউজিল্যান্ডে 25 আওয়ার্স কাজ করা যায়, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে এটা করা যায় না। অ্যান্ড পার্ট টাইম জবসগুলো কোথায় করে সাধারণত? আমরা সবাই জানি যখন স্টুডেন্টরা পার্ট টাইম জবসের জন্য সিক করে, রেস্টুরেন্টে কাজ করে, সুপার শপগুলোতে কাজ করে, ক্যাশ কাউন্টারগুলোতে খুব বেশি বাঙালিরা যেতে পারে না, বাট ওখানে কিছুদিন থাকলে দেন হচ্ছে ক্যাশ কাউন্টারে কাজ করার সুযোগ পায়। আর এর বাইরে হচ্ছে আপনার ক্যাম্পাস জব করতে পারে, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারে, আইটি সাপোর্টে কাজ করতে পারে, মানে স্কিল বেসড। মানে একটা ছেলে যখন পার্ট টাইম জবস করবে তার মিনিমাম কিছু স্কিল থাকতে হবে। তো মানে একটা কাজ করা, ওরা স্কিলদেরকে খুব অনার করে এবং স্কিলদের জন্য জবের কোনো অভাব নাই ওখানে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে স্পাউস যদি যায় কখনো ফুল টাইম কাজ করতে পারে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন ভ্যাকেশন পায়, ভ্যাকেশনের টাইমটাতে একদম ফুল টাইম জব করতে পারতেছে একদম। যারা নিউজিল্যান্ডের সিটিজেন বা পিআর, ওরা যে ফুল টাইম কাজের সুযোগগুলো পাচ্ছে, সিমিলারলি ওরা এটা পাচ্ছে। ইভেন যারা এক্সচেঞ্জ করছে, মানে একটা সেমিস্টার বা দুইটা সেমিস্টারের জন্য যাচ্ছে নিউজিল্যান্ডে, এরও এই অপরচুনিটি পাচ্ছে। ওকে, যখন একজন স্টুডেন্ট ডিসিশন নিচ্ছে যে আমি হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে মুভ করব, প্রথমে কিন্তু কনসার্ন থাকে যে স্কলারশিপের অপরচুনিটি কীরকম। সো একটু স্কলারশিপ বিষয়ে কথা বলতে চাই, যে নিউজিল্যান্ডের স্কলারশিপের অপরচুনিটি কীরকম এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় স্কলারশিপের জন্য। আমি একটু শেয়ার করব যে স্কলারশিপটা কাদের জন্য, মূলত স্কলারদের জন্য, যারা ভালো সিজিপিএ মেনটেন করে এবং হচ্ছে যাদের রিসার্চ এরিয়া, স্পেশালি আন্ডারগ্রেড লেভেলে খুব একটা স্কলারশিপ পাওয়া যায় না বললেই চলে। একটা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি স্কলারশিপ দেওয়ার ক্যাপাবিলিটি আছে, যে আমি হয়তো 10% বা 15% স্কলারশিপ দিলাম, সেই ক্ষেত্রে ওদের প্রায় 10,000 নিউজিল্যান্ড ডলারের মধ্যে স্কলারশিপ পেতে পারে। আবার পিজি যারা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে যায়, এরা ভালো স্কলারশিপ গেইন করতে পারে। যারা পিএইচডিতে চায় ডক্টরাল প্রোগ্রামে, এরা অনেক সময় ফুল ফান্ডের স্কলারশিপগুলো পেয়ে থাকে এবং একটা স্টাইপেন্ডও পেয়ে থাকে সাধারণত। এবং এই স্কলারশিপের জন্য ওদের গভর্নমেন্টের কিছু স্কলারশিপ রয়েছে, নিউজিল্যান্ডের এক্সেলেন্স স্কলারশিপ রয়েছে। সো এই স্কলারশিপগুলো অ্যাপ্লিকেশনগুলো একটু ডিফারেন্ট। রেগুলার অ্যাপ্লিকেশনের বাইরে গিয়ে ওকে হচ্ছে প্রথমত হচ্ছে স্কলারশিপের জন্য এলিজিবল হতে হবে। সো দেন হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে সে অ্যাপ্লাই করবে, দেন স্কলারশিপটা পাবে। এবং এইটা একটু সময় সাপেক্ষ। এবং আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, নিউজিল্যান্ডে যারা খুব ভালো স্টুডেন্ট, ওরা কিন্তু ভালো স্টুডেন্টদেরকে চায়, যাদের জেনুইন স্টুডেন্ট, যেমন গ্যাপ নেই বা এই ধরনের স্টুডেন্টরা স্কলারশিপ পায়। মানে স্কলারশিপের ব্যাপারটা আসলেই প্রথম মাথায় রাখতে হবে যে স্কলার কিনা। সবাই স্কলারশিপ পাবে না। নিউজিল্যান্ড একটা লেভেল, ওরা সবসময় একটা লেভেল নিয়ে কাজ করে, যে কেউ নিউজিল্যান্ডে যেতে পারবে না। এভারেজ স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড না। মোটামুটিভাবে একটা ভালো রেজাল্ট করলে, তার আইএলস, পিটি এগুলো যদি ভালো হয়, সেক্ষেত্রে একটু রিকোয়ারমেন্টটা যদি মিনিমাম রিকোয়ারমেন্টের চেয়ে হায়ার হয়, সেই ক্ষেত্রে তারা স্কলারশিপের জন্য বিবেচিত হবে। ওকে, তো আবেদন প্রক্রিয়ায় কোন কোন স্টেপে একজন স্টুডেন্ট প্রিপারেশন নেবে? এই যে আইএলস বা কোর্স সিলেকশন, আবেদন করা, ভিসা প্রসেস, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে একটু ইন ডিটেইল জানবো। আবেদন করার আগে জানতে হবে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডটা। প্রথমত স্টুডেন্টরা আমরা যেটা ভুল করি সাধারণত, দেশের বাইরে যাওয়াটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। একটা আমি ফরেন ডিগ্রি লাগবে, কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকে যাচ্ছে, বা ইউনিভার্সিটি ভর্তি হয়ে চিন্তা করছি যে আমার সিনিয়ররা যাচ্ছে, সো আমাকেও যেতে হবে। তো এখন আমি বলবো একটা স্টুডেন্টকে বাইরে যাওয়ার আগে চিন্তা করতে হবে, হোয়াটস মাই সিজিপিএ, আমার সিজিপিএটা কত, আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, এবং কোন কান্ট্রিতে আমার এই সাবজেক্টের ডিমান্ড আছে, এবং আমি কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল, এটা আগে জানতে হবে। সো প্রাইমারিলি আমরা যেটা করি, একটা স্টুডেন্ট যখন আমাদের কাছে আছে, আমরা তার প্রোফাইলটা অ্যানালাইসিস করি, করে আমরা কোর্স সিলেকশন করি যে তোমার এই ইউনিভার্সিটিতে এলিজিবল এবং এখানে তুমি স্কলারশিপ পাওয়ার চান্সেস রয়েছে। সো দেন উই অ্যাপ্লাই অন বিহাফ অফ দ্যাম। সো তাদের কনসার্ন নিয়ে আমরা অ্যাপ্লিকেশন করি, বিকজ আমরা যে কাজটা করছি বহু বছর ধরে। সো উই হ্যাভ এক্সপার্ট টিম। সো আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা বা অ্যাডমিশনের জন্য, স্কলারশিপ বা অ্যাডমিশনের জন্য আমরা অ্যাপ্লিকেশন করি, তখন আমাদের একটা এক্সপার্ট টিম এটা হ্যান্ডেল করে। সো তখন এটা মিস হওয়ার কোনো ডকুমেন্টস বা ওখানে কীভাবে লিখতে হবে এসওপিটা, এই জিনিসগুলো খুব আমরা প্রপারলি দেখে বা গাইডলাইন করি স্টুডেন্টকে। অ্যাপ্লিকেশনের মূল যে জিনিসটা, সেটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। সেকেন্ড থিং, ওকে কনভিন্স করতে হবে ইউনিভার্সিটিকে এসওপির থ্রুতে যে আমার ক্যারিয়ার গোলটা কী, আমি নিউজিল্যান্ডে যাব, আমি এই সাবজেক্টে পড়াশোনা করব, করে আমার ক্যারিয়ার প্ল্যানটা কী, এবং আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার সাথে কতটা অ্যালাইন
আমার এই সাবজেক্টটা, সো এগুলো ম্যাচ করলে সো দেন হচ্ছে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইস্যু করা হয়। সো অফার লেটার ইস্যু করার পরে সো দেন ওর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো চেক করা হয় যে আসলে সে কি নিউজিল্যান্ডে পড়াশোনার খরচ বিয়ার করতে পারবে কিনা। আমি বলে রাখি ওখানের লিভিং কস্টগুলো হচ্ছে বছরে মিনিমাম একটা স্টুডেন্টের খরচ হচ্ছে $20,000 নিউজিল্যান্ড ডলার। তো সেটা বিয়ার করার মতো ক্যাপাবিলিটি স্টুডেন্টের বা স্টুডেন্টের যে স্পন্সর রয়েছে প্যারেন্টস এরা পারবে কিনা। সো এই জিনিসগুলো প্রপারলি দেখা হয় এবং এরপরে ওরা একটা অ্যাপ্রুভাল দেয় যেটাকে বলা হয় AIP। এই অ্যাপ্রুভালের পরে হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে হয়, দেন হচ্ছে ভিসা প্রসেস এবং টোটালি হচ্ছে ডকুমেন্ট বেসড ভিসাটা। দের ইজ নো ইন্টারভিউ, এখানে কোনো ইন্টারভিউ নাই এবং ওর ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করে ওরা দেখে দেন যদি মনে করে যে হি ইজ এলিজিবল সো দেন ওরা ভিসা ইস্যু করে এবং প্রসেসটা খুব স্মুথ। একটা স্টুডেন্টের জন্য হ্যাসেল ফ্রি, কোনো অ্যাম্বাসির ডেট নিতে হচ্ছে না। যেমন বিভিন্ন দেশের জন্য অ্যাম্বাসির ডেট, স্পেশালি আমি যদি ইউএসের কথা বলি, সো ইউএসএ যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে ডেটের জন্য ওয়েট করতে হয় তাদেরকে। ইভেন আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য হচ্ছে ওয়েট করতে হয়, অনেকগুলো অ্যাম্বাসি দেশের বাইরে ইন্ডিয়াতে যেতে হয়। তো এখানে এটা নাই, এখানে সব কিছু অনলাইন বেসড এবং পেপার ওয়ার্কে। অনলাইনের মধ্যে সে ভিসা ফি পেমেন্ট করছে এবং টিউশন ফি হচ্ছে ব্যাংকে পেমেন্ট করছে, এভরিথিং খুব স্মুথলি করতে পারে। প্রপার একটা গাইডলাইন থাকলেই প্রসেসটা অনেক স্মুথ হয়ে যাবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আরও একটু জানতে চাইবো যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে নিরাপত্তা, সংস্কৃতি এবং একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য ঠিক কী কী সেবা তারা দিয়ে থাকে? নিরাপত্তার কথা বললে আমি বলবো যে ওরা সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ডের যে রেটিং রয়েছে, যে কতগুলা নিরাপদ দেশ রয়েছে। ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি নিউজিল্যান্ড। এখানে ক্রাইম রেট ভেরি লো বললেই চলে। আমি নিউজিল্যান্ডের কোনো ক্রাইমের খবর এখন পর্যন্ত আমি শুনি নাই কোনো মিডিয়াতে। আর যদি এর কথা বলি, কালচারের কথা বলি, মাল্টি কালচারাল। এখানে কিন্তু লোকাল লোকজনের বসবাস খুব কম। এখানে 15% মানে 15% মতো লোকজন আছে যারা হচ্ছে এখানে লোকাল, আর 70% হচ্ছে ইউরোপিয়ান বংশোদ্ভূত এবং সবাই হচ্ছে বিভিন্ন দেশ থেকে এসে এখানে বসবাস করে, যারা সেটেল হয় এখানে জীবনযাপন করে। ওই দিক থেকে এদের কমিউনিটিটা খুব স্ট্রং। এখানে আপনার আনএমপ্লয়মেন্ট নাই বললেই চলে এবং কমিউনিটি সার্ভিসের কথা যদি বলি, হেলথ কেয়ার থেকে শুরু করে এডুকেশন সব কিছুই খুব অল্প খরচে পাওয়া যায় এবং মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে ইন্স্যুরেন্স বেসড। যেমন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যদি যায় ইউনিভার্সিটির থ্রুতে, তাকে ইন্স্যুরেন্স নিতে হবে। মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে ওর হেলথের কভারেজ ওই ইন্স্যুরেন্সের থ্রুতেই হয়ে যাচ্ছে এবং তার যদি বাচ্চা কাচ্চা থাকে, চিলড্রেন থাকে, এদের পড়াশোনা ফ্রি একদমই। সো এটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে নিউজিল্যান্ডে, যে ওখানে হচ্ছে আমার বাচ্চাদের পড়াশোনা, হেলথ কেয়ার এগুলো পাচ্ছি। ইভেন ইউনিভার্সিটি যেটা করে ওদের কেরিয়ার সার্ভিসটা খুব স্ট্রং। আপনি বাংলাদেশের মানে যত ভালো ইউনিভার্সিটি হোক, ও বলতে পারবে না 4 বছরের ডিগ্রি করে একটা BBA বা MBA বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়ার পরে বলতে পারবে না তাকে চাকরি দিতে পারবে বা কনফার্ম বলতে পারবে যে এই ক্যারিয়ারটা এরকম হবে। নিউজিল্যান্ড যেটা করে, ওদের ক্যারিয়ার সার্ভিসটা রয়েছে, ওরা কাউন্সিলিং করে, ওদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলে ওরা, যেন একটা স্টুডেন্ট ডিপ্রেস না হয় কখনো ক্যারিয়ারে, এবং ক্যারিয়ারের জন্য ওরা রেগুলার কাউন্সিলিং করে এবং কোথায় অপরচুনিটি রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে ওদের কোলাবোরেশন রয়েছে, ওখানে কোথায় সিভি ড্রপ করবে, ওর সিভিটা কীভাবে তৈরি করবে, এটার জন্য অলওয়েজ গাইডলাইন দেয় এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড। এবং ইউনিভার্সিটির সাথে ভালো ভালো কোম্পানিগুলোর সাথে কিছু কানেকশন থাকার কারণে ওরা জব ফেয়ার করে এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করে, তো যেটা বাংলাদেশে একটা স্টুডেন্ট ওভাবে পায় না, খুব কম। বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এই সুযোগগুলো দিয়ে থাকে, বাট এটার সংখ্যাটা খুব কম, খুব বেশি পারে না। ওকে, পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডে কি কি সুযোগ এবং সম্ভাবনা রয়েছে? এইটা সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার নিউজিল্যান্ডের জন্য। পড়াশোনা শেষ করার পরে নিউজিল্যান্ডে যারা থাকে আপ টু 3 ইয়ার্সের মতো PSW পায় একটা ভালো জব খোঁজার জন্য, ভালো জব করার জন্য। অনেকেই এই টাইমটাতে পিয়ারে চলে যায় এবং ওদের যে স্যালারিটা আসে ওখানে অলমোস্ট আমি যদি বলি $5,000 নিউজিল্যান্ড ডলারের মতো চলে আসে ওখানে একটা ফুল টাইম জব করলে। ক্রাইটেরিয়া বেসিস জবের তারতম্য হতে পারে স্যালারিটা, যেমন ইঞ্জিনিয়ারিংদের ডিমান্ডটা খুব বেশি। স্পেশালি ওরা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন করে ওদের প্রচুর লোক প্রয়োজন হয়, সো ওরা আর্কিটেকচার এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজারদেরকে খুব বেশি চায় এবং ডেইরি ফার্মগুলোতেও ম্যানেজারিয়াল পোস্টগুলোতে ওদের বেশি জবের অপরচুনিটি থাকে। আমি এক কথায় বলতে চাই নিউজিল্যান্ড কেরিয়ারের জন্য মানে এখন ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন।
কেরিয়ার সেট আপের জন্য অ্যান্ড সেটেলমেন্টের জন্য। ওকে, সেক্ষেত্রে CHS এডুকেশন লিমিটেড শিক্ষার্থীদের শুরু থেকে ভিসা প্রসেস পর্যন্ত কি কি ধাপে সহায়তা করে থাকে? CHS এডুকেশন একটু ভিন্নভাবে কাজ করে। গতানুগতিক যে ফার্মগুলো কাজ করছে বাংলাদেশে সেভাবে করে না। আমাদের কনসার্নটা হচ্ছে স্টুডেন্টকে একটা বিশ্বের একটা নামি দামি ইউনিভার্সিটিতে পাঠানো না, ওর কেরিয়ারটা সেটেল করে দেওয়া। আজকে একটা স্টুডেন্টকে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি করব এবং এইটাই শেষ না, আমরা প্রথমে দেখব স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কী, ওর প্যাশনের জায়গাটা কোথায়, আলটিমেট গোলটা কী, ও কোথায় যেতে চায়, ওর লাইফটাকে কোথায় সেট করতে চায়। সো আমরা যেটা করি, একটা স্টুডেন্টের প্রোফাইল হাতে নিয়ে একদম ভিসা প্রসেস পর্যন্ত ওর যে স্টেজগুলো রয়েছে, SOP রাইটিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশন, ফ্রম অ্যাপ্লিকেশন টু ফ্লাই, অ্যাকোমোডেশন এবং ভিসার জন্য যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন এবং আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন এবং ওখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশন এবং জবের জন্য বা পিআরের জন্য প্রত্যেকটা স্টেজে আমরা হেল্প করি একটা স্টুডেন্টকে। মানে একটা স্টুডেন্ট নিউজিল্যান্ডে যাওয়ার পরে আমাকে কয়েকদিন আগে ফোন করলো, আমাদের একজন অ্যাপ্লিক্যান্ট নিউজিল্যান্ডে গেল, ওনার স্পাউস সহ, উনি ব্যাংকার ছিলেন এবং উনি আমাকে ফোন করছে এবং ওনারা রিকমেন্ড করছে অন্য স্টুডেন্টদেরকে যে CHS এডুকেশনে যাও, পুরো ওয়ান স্টপ একটা সলিউশন পাবা। এখন আমাকে প্রতিনিয়ত ওদের ফোন কলগুলো রিসিভ করতে হচ্ছে। সো আমরা এটা বলতে পারি একটা স্টুডেন্টের ওখানে পিআর পাওয়ার আগ পর্যন্ত আমাদের নিউজিল্যান্ডে ইমিগ্রেশন লয়ারের সাথে কোলাবোরেশন রয়েছে। ওখানে যাওয়ার পরে ফুল প্রসেসটা হচ্ছে একটা নিউজিল্যান্ডে ইমিগ্রেশন এক্সপার্ট বা লয়ারের মাধ্যমে করতে হয় পিআরের প্রসেসগুলো, অ্যাপ্লিকেশনগুলো। সো ওই সহায়তাগুলো আমরা ওখানে দিয়ে রাখি। এবং ওখানে হাউজিং, ও পার্ট টাইম জব করবে কোথায়, বা হচ্ছে কোনো জবের ইস্যুস হলে সেই সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। ওকে, প্রপার গাইডলাইন যেটাকে বলে, একদম ওয়ান স্টপ সলিউশন। মানে একটা স্টুডেন্ট CHS এডুকেশনে আসছে, দেন ও যদি ফিট হয় সো দেন উই মুভ অ্যাহেড, আর যদি ফিট না হয় আমরা বলে দিব যে ভাই আপনার জন্য এখানে হচ্ছে না, অল্টারনেট কোনো একটা ডেস্টিনেশন দেখতে হবে। ওকে, আচ্ছা, নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ জীবন নিয়ে শিক্ষার্থীদের আপনি কি পরামর্শ দেবেন? ওয়েল, নিউজিল্যান্ডের জন্য আমি এটা বলবো যে বি প্রিপেয়ার ইউর সেলফ। ফার্স্ট যেটা বলবো, যদি নিউজিল্যান্ডকে তোমার ডেস্টিনেশন হিসাবে রাখতে চাও, প্রথমে তোমার IELTS, PT আর হচ্ছে TOEFL, এই তিনটার একটা স্কোর তোলো ভালো, দেন আমাদের কাছে আসো। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাইম যেন গ্যাপ না হয়। কেরিয়ারের মধ্যে এমন হয় অনেক স্টুডেন্ট আমরা দেখি 3 বছর 4 বছর একটা গ্যাপ থাকে, স্মুথ যেন তাদের ক্যারিয়ারের মধ্যে যেন ট্রানজিশনটা খুব গ্যাপ না থাকে। হয়তো গ্র্যাজুয়েশনের পরে সে একটা জব করবে, জবের পরে হচ্ছে সে অ্যাপ্লাই করবে, বাট প্রসেসটা যেন শুরু থেকে হয়। আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য আমি বলবো যে ফাইনাল ইয়ারে উঠে তুমি প্রিপারেশনটা নাও। ফান্ডিংয়ের একটা ব্যাপার আছে, সো ফান্ডটা রেডি করতে হবে। ফান্ডটা রেডি করার পরে হচ্ছে ডকুমেন্টের জন্য কিছু কাজ করতে হবে, যেমন SOPটা রাইট করতে হবে, ইউনিভার্সিটি চুজ করতে হবে। সো এটা করতে করতে ও রেজাল্ট দিয়ে দিবে ফাইনাল, দেন ট্রান্সক্রিপ্টগুলো কালেক্ট করা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনে যাবে। এবং আমি বলবো যে এই প্রসেসটার জন্য মিনিমাম 6 মান্থ টাইম হাতে রাখা উচিত একটা স্টুডেন্টের। 6 মান্থ টাইম হাতে রাখলে সে তার ডিজার্ট সাবজেক্টগুলোতে যেতে পারবে। যেমন জানুয়ারি একটা ইনটেক আছে, সেপ্টেম্বর একটা ইনটেক আছে। কোনো কোনো ইউনিভার্সিটিতে জানুয়ারিতে খুব বেশি প্রোগ্রাম পাওয়া যায় না, সেপ্টেম্বরটা হচ্ছে মেইন ইনটেক। তো এই জায়গায় অ্যাপ্লাই করতে হলে মোটামুটি অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয় এবং ওদের অফার লেটারগুলো একটু লেটে আসে। অলমোস্ট কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার 1 মাসের মতো সময় লাগে অফার লেটার আসতে। কিছু ইউনিভার্সিটি আছে 3 days বা 5 ওয়ার্কিং ডেজের মধ্যে চলে আসে, বাট মোস্ট অফ দ্য রেপুটেড ইউনিভার্সিটিগুলোতে ওয়ান মান্থের মতো সময় লাগে। তো আমি বলবো যে একটু টাইম নিয়ে কাজ করার জন্য, যেন স্মুথলি করতে পারে এবং হ্যাসেল ফ্রি যেন হয় এই যাত্রাটা। ওকে, কথা বলতে বলতে একদম আয়োজনের শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আশা করছি এই কনভারসেশনটা যারা প্ল্যান করছে যে নিউজিল্যান্ডে হায়ার এডুকেশনের জন্য যাবে তাদেরকে হেল্প করবে এবং তাদেরকে মোটামুটি একটা গাইডলাইন আমরা দিতে পেরেছি। থ্যাংক ইউ আপনাকে। ওকে, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি যারা প্ল্যান করছেন নিউজিল্যান্ডে হায়ার এডুকেশনের জন্য যাবার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কনভারসেশনটা আপনাদের জন্য সহায়ক হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।